বিশ্বাসঘাতকের দল সব। এরা না আমি সেদিন বিয়ের আসর ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার আগমনের, কিন্তু সে আসলো না। না, এই বাড়ির লোকগুলো তাকে আর ভালো হতে দিল না। তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটা উৎখাত করতে দিল না। তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য, অধৈর্য কণ্ঠে ডাকলো, পৃথা, এই পৃথা, রুমে এসো তাড়াতাড়ি। তুর্য জোরালো কণ্ঠের হাঁক ডাক শুনলো। বসার কক্ষে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল, আর চোখে তাকালো সবার পানে। সবাই কেমন ঠোঁট টিপে হাসছে তার উপর, আর এই লোকটাকেও বলিহারি যায়। দেখে গেল এখানে ছোট বড় এতগুলো মানুষ, তারপরে এভাবে ঘরে গিয়ে না ডাকলে কি হতো না? ইরা নিজের কুনোই দিয়ে গুঁতো মারলো পৃথার পেটে, রসিকতা করে বলল, আমার ভাইকে তো দেখছি ভালোই পাগল করেছো ভাবি, বাড়িতে ফিরেই বউকে চোখে হারাচ্ছে। পৃথা লজ্জা পারল, লাজে মাথা নুয়ে ফেললো সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, ঠোঁট টিপে হেসে বললেন, এখনো বসে আছো কেন মেয়ে? যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানের পোকা মারছে কেন। পৃথা এলোমেলো দৃষ্টি ফেললো। হেরা কি লজ্জাটাই না দিচ্ছে তাকে? এখানে থাকলে হয়তো আরো লজ্জা দেবে। তার থেকে পৃথা এখান থেকে চলে যাওয়াটাই ভালো হয়তো। মেয়েটা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। লজ্জালো ভঙ্গিতে সম্মুখে পা বাড়াতেই সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকটে। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ঠান্ডা শরবত। সারা দিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, শরীরটা নিশ্চয়ই ক্লান্ত, এটা খেলে একটু ভালো লাগবে। পৃথা বিরক্তি করলো না, হালকা করে মাথা ঝাঁকিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকে নিজের ভোল বদলালো পৃথা। চড়া গলায় তুর্যকে বলল, এইভাবে শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন, কি হয়েছে? তুর্য ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতন বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম তো, একদম চাতক পাখির ন্যায়। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, তবে উত্তর দিল না কোনো। এই লোকের কথার উত্তর দেওয়া মানে আর একটা অসভ্য মার্কা কথা বলার সুযোগ করে দেওয়া। পৃথা নিজের হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল তুর্যের পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডা শরবত পাঠিয়েছেন, খেয়ে নিন তাড়াতাড়ি। তুর্য হাত বাড়িয়ে পিতার হাত থেকে নিল শরবতের গ্লাসটা। এক চুমুকে গ্লাস খালি করে রাখলো পাশের টেবিলে। হতপার বিছানার উপর থেকে একটা মোবাইল বাক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথার চোখ দুটো চকচক করে উঠল। ছো মেরে সে মোবাইল হাতে নিল তুর্যের হাত থেকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি। তুর্য হাসলো, অভয় দিয়ে বলল, একদম 3 সত্যি। পৃথার আনন্দ আর দেখে কে। সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসলো বিছানায়। বাক্স খুলে বের করলো মোবাইলটা, বেশ দামি মনে হচ্ছে। পৃথা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। তুর্য নিঃশব্দে বসলো তার পাশে। হুট করেই বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথা হৃদয় ভারী হলো, ওষ্ঠে স্থান পাওয়া হাসিটা উবে গেল মুহূর্তেই। ভীষণভাবে মনে পড়ল বাবা মা এবং ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করছে? পৃথার ভীষণ ইচ্ছে করলো বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানীরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারলো তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটু ভাবলো না তার কথা? তাদের কাছের মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল। শক্ত কণ্ঠেই বলল, না, এখনো অভিমান করে আছো পরিবারের উপর? আমার কারো ওপর কোনো অভিমান নেই। তুর্য একটু গা ঘেঁষে বসলো পৃথা। নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পৃথা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে। তারা যদি না থাকতো কখনোই তুমি এত সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? জন্ম থেকে এই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছে ছিলে পৃথা। এই 17 বছর কি তুমি তাদের সাথে কোনো ভুল করনি? অবশ্যই করেছো, কিন্তু কিন্তু তারা কি সেই ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমাকে কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি, বরং তোমাকে মাফ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামলো তুর্য, আবার বলল, শুনেছি প্রসবকালীন সময় একজন মা শরীরের 20টি হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করেন, যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে আর কোনো ব্যথার তুলনা হয় না। সেই ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জীবন দিয়েছে, অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। হ্যাঁ, আমি তারপরও মানছি তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজে আইন বা মানবাধিকারের মতো তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। তবুও হয়ে গেছে একটা ভুল, তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না। তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবনের আবদার ভুলে যেতে পারো না। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো, নিজের ভুলগুলো বুঝতে পারলো। সত্যি তো অভিমানের বশে পরিবার ছেড়ে দিতে পারে না সে, অথচ পৃথা পরিবার ছেড়েই এইখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো। হাসি কান্না মিলে কত মুহূর্ত, বাবার কাঁধে চড়া, ভাইদের সাথে দুষ্টুমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এই তো সেদিন বাবাকে যত্ন করে ভাত খাইয়ে দিল তাকে, অথচ আজ তারা কোথায়? আঁখি পড়ল ভারী হলো পৃথার। হুট করে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। তুর্য নিজের এক হাত বাড়িয়ে পৃথাকে আঁকলে নিল নিজের কক্ষের সাথে, সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বাড়িতে কল দাও। পৃথা কান্না থামালো, তুর্যের বুক থেকে উঠে সোজা হয়ে বসলো। মোবাইল ঘেটে পলাশ শিকদারের নাম্বারটা তুলল স্ক্রিনে, অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবাকেই করলো। একটি সময় রিং হতেই কলটা ধরলেন পলাশ শিকদার, ভারী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। কে বলছেন? পৃথার গলা ধরে এলো। মনে হচ্ছে যেন কত বছর সে তার বাবার কণ্ঠস্বর শুনছে। যে বাবাকে চোখে হারাতো, সেই বাবার সাথে গোটা 2টা দিন কথা হয়নি তার। অনেক কষ্টে নিজের কান্না দমন করলো পৃথা, অস্পষ্ট কণ্ঠে বলল, বাবা। চমকে উঠলেন পলাশ শিকদার। আঁখিদয় ভরে উঠল পৌর লোকটার। পৃথা কল করেছে তাকে। অবশেষে তাহলে মেয়ের অভিমান ভেঙেছে। পলাশ শিকদার সামলে নিলেন নিজেকে, নমনীয় কণ্ঠে বললেন, অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়লো আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা ভাইয়ারা তারা কেমন আছে? পলাশ শিকদার উত্তর দিবেন তার আগেই শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামীর। মেয়ে কল করেছে শুনে আর ধরে রাখতে পারলেন না নিজেকে। এক প্রকার পলাশ শিকদারের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরল নিজের কানে, ভেজা কণ্ঠে বলল, কেমন আছিস মা? কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথা কানে মোবাইল নিয়েই তাকালো তুর্যর পানে, অপরাধী কণ্ঠে মাকে বলল, সরি মা। ব্যাস শুরু হয়ে গেল দুই মা মেয়ের কথোপকথন। এখানে আর কারো স্থান নেই। খুঁটিনাটি, পানি খাওয়া থেকে ওয়াশরুম, সবকিছু বর্ণনায় নামলো তারা। তুর্য হতাশ হলো। কোথাও সারাদিনে কাজ সেরে এসে 2 দণ্ড বউয়ের সাথে কথা বলবে, হোক ঝগড়া, তা না হয় বউ এখন তার শাশুড়ির সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময় এসে সে পরিবারের সাথে কথা বলার কথা তুললো কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে, সেও কাজে থাকতো আর পৃথা পরিবারের সাথে কথা বলতো। তা না, এখন শুরু করেছে। ও যে কথায় আছে না, চোর পারলে বুদ্ধি পারে। তুর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান, সে বয়ে চলেছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়েকদিন তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে ছিল। শুধুমাত্র রাতে এসেছে, তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকু তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিলেও তুর্যের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে, তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজেই ভর্তি করে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমনি এই বিয়ে মান অভিমানে সময় চলে গেছে অনেকটা, পড়াশোনাতে অনেকটা পিছিয়ে পড়েছে। সামনে এইচএসসি, এখনো যদিও গাফিলতি করে, তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। এরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথার। ক্লাস করা ব্যতীত 2 ননদ ভাবি সর্বদা একসাথেই সময় কাটিয়েছে। এরা তার পরিচিত অনেকের সাথেই পরিচয় করিয়ে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশেও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার। গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজেই যুক্ত, কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির বাবা চাচা ভাইরাও করে, তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্য রাতের কি কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে।
কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝে মাঝে এসে তুর্য তাকে আদুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানীরা ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকিয়ে ভীষণ মায়া লাগে। তখন হৃদয়টা হাহাকার করে, ভীষণভাবে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্নটা আর করতে পারে না পৃথা। নিজের ভিতরকার অস্বস্তি বোধ মনের প্রশ্ন মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যেখানে ঘুমে ঢুলুঢুলু হয়ে বসে রয়েছে, অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালের টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো, বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণে এবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত, বেশ, নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কয়দিনে এইটুকু তো সে তুর্যকে চিনেছেই। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানাটায় শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরের গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। দরজার পানে তাকিয়ে দেখা মিলল তুর্যের। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে অবাক হলো সে। এত দিনে এত রাত পর্যন্ত তো এই মেয়ে জেগে থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুচকালো, বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমাওনি এখনো? এত রাত অব্দি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম, কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এরমরা দৃষ্টি ফেললো পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্যর ঘাটল না পৃথাকে। বাইরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাহিরের ঘামাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাহিরের বাসি পোশাক পরে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ না হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুচকে বলল, অনেক ধকল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে দাও। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটার এক হাত টেনে বসিয়ে দিল বিছানায়, চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটু শুয়ে বিশ্রাম নিবে তা না। এই মেয়েটা আজ জেগে কেন আছে কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। নাক মুখ কুচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে তুর্য বেরিয়ে এলো বাইরে। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবার প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথা বলে না, সব সময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবার খুলল। না, ভুল দেখছে না সে। সত্যিই পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছো? পৃথা অপ্রস্তুত হলো আবারও। আমতা আমতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এইটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু কথা বলতে গেলে দেখা যাবে এইটুকু যত্ন কপালে চুটবে না। তুর্য বসে পড়লো বিছানায়, খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্যই বসেছিল এতক্ষণ। এই কয়দিনে তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভিতরে ভিতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ভীষণভাবে। এই কয়দিন তো তুর্য তাকে ঘুমের মধ্যে খাইয়ে দিচ্ছে, তাই তেমন কোনো উপস্থিতি টের পায়নি হৃদয়ে। কিন্তু আজ তো জেগে আছে। কেমন একটা লাগছে ভিতরে ভিতরে। একটু লজ্জা, একটু অস্বস্তি বোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস পাচ্ছে সে নিজের হৃদয়ে। পিতা চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকালো, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলে তোমার পেটের খবর আমার কাছে চলে আসে। পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো। আনমনেই মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যে তুর্য মৃদু কণ্ঠে ধমকে উঠল তাকে, ভারী স্বরে বলল, কি হলো, বসো। পৃথা আর বিরক্তি করলো না,
এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধায় লাল বাতি জ্বলতে শুরু করেছে। এই লাল বাতির যন্ত্রণা থেকে অস্বস্তি বোধ উপেক্ষা করে খেয়ে নেয় ভালো। পৃথা বসে পড়লো তুর্যের পাশে। তুর্য সময় নিল না, মেয়েটা বসতেই ছোট্ট ছোট্ট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে দুজনের খাওয়া শেষ করলো। অতঃপর দুই দিকে দুইজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে পারলো না। অল্প সময়ের ব্যবধানে সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত, তখন কেমন এসেই শুয়ে পড়লো। এতদিন করতে চাওয়া প্রশ্নটা নিজের ভিতরে চেপে রাখতে পারলো না পৃথা। হুট করেই বলে ফেললো, আপনার কি খুব বেশি ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ করে জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছি ভীষণ, মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্তত করে বলল, আপনার মাথাটা টিপে দেবো আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো। তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার? এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরেই বলল, সূর্য কোন দিক থেকে উঠেছিল? এত রাত অব্দি জেগে আসো, আমার জন্য খাবার এনেছো, আবার এখন বলছো মাথা টিপে দেবে। পৃথার কেমন ভালো লাগলো না তুর্যের কথাগুলো। সে কি স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া আজ যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তি বোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টে তার অস্বস্তি বোধকে আরো বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুয়ে ফেললো, মিনমিনিয়ে কণ্ঠে বলল, ঠিক আছে, দেবো না মাথা টিপে। তুর্য এক দণ্ড সময় ব্যয় করলো না, তড়িঘড়ি করে মাথা রাখলো পৃথার কোলে। ক্যাবলার মতন হেসে বলল, এই না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠলো তুর্যের এহেন স্পর্শে। ভিতরে ভিতরে অস্বস্তি বোধেটা যেন আরো ডানা মেলল। হৃদস্পন্দন বাড়ালো দ্রুত, ঢোক গিলল পৃথা। অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি পাচ্ছি, তা ওই নরম তুলতুলে শিমুল তুলার বালিশেও নেই বউ। পৃথা আর বলল না কিছুই। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়। আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিঞ্চিত সময় নিয়ে বলল, তোমার হাত দুটো নরম বেশ। পৃথা লজ্জা পেল, লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রোদ্দ চারিদিকে খাকা করছে যেন। সেই রোদকে মাথায় নিয়ে কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং ইরা। একটু আগেই কলেজের ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগে বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের অপেক্ষায়। কিন্তু আজ এখনো আসছে না কেন কে জানে। চারিদিকে একটু লোক সমাগম বেশি আছে। আশেপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই। তবে দলে দলে লোকজন যেভাবে ছোটাছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পৃথারীরা চেয়ে চেয়ে দেখছিল সকলকে। এর মধ্যে কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজেরই শিক্ষার্থী এরা। কলেজের ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কের স্বরে বলল, দেখলি কি নির্মমভাবে মারলো লোকটাকে? ছেলেটির কথা শেষ হতে না হতে আর একজন ছেলে বলল, বুকটা একদম গুলি করে ঝাঁঝার করে দিয়েছিল, দেখছিস? আর একজন বলল, ওদের প্রশিক্ষণ দেওয়া হয় এমন মায়াদয়হীন ভাবে। ইরার পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো ছেলেগুলোর কথা। ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো তারা। কে আবার কাকে মেরেছে, আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি? ইরা কিছুটা কৌতূহল নিয়ে ছেলেগুলোকে প্রশ্ন করলো, কি হয়েছে ওখানে? ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, এনকাউন্টার হয়েছে। সাথে সাথে আর একজন বলল, আরুশ শেখ তার কেরিয়ারের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে। আরো শেখ চমকালো। পৃথা এবং ইরা নামটার সাথে সাথে হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে। কিন্তু পরক্ষণে দুজনে হেসে উঠলো হো হো করে। কি সব আজগুবি চিন্তা ভাবনা করছে তারা। তারা যে আরুষকে চেনে, সে আর এনকাউন্টার, অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টে মুতে দেওয়ার মতন অবস্থা হয় আরুষের, আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনে নিজেদেরকে ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইলো এনকাউন্টার হওয়ার স্থানটাকে। তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল, চলো
আমরা ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধীও দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, আমিও বাস্তবে দেখিনি কখনো, ওই টিভিতে নাটক সিনেমা একটু আধটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদ ভাবে দুজনেই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টারের লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে। কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। 2 কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষল সম্মুখে। হকচকে উঠল পৃথা এবং ইরা, কিন্তু পরক্ষণে নিজেদের সামনে নিল দুজন। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির পিছনের দরজাটা খুলে গেল। ভিতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজ চটে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে? আরেকটু হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, থমথমের কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ, ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে আসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠতে নিলে পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না, আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান। আমি আর ইরা একটু পর ফিরবো। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, গাড়িতে যাবে না কেন? এখানে তোমাদের কি কাজ এখন? ইরা নিজের জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, ইতস্তত করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি। তুর্য দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তাদের দেখে তোমাদের কি লাভ? আমতা আমতা শুরু করলো ইরা, ঢোক গিলে বলল, না মানে দেখতে চাইছিলাম তারা ঠিক কিরকম, কেমন। তুর্য কপালে ভাঁজ ফেললো, গম্ভীর কণ্ঠে বলল, কি রকম কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? ইরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের প্রাণে এক রাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণে ওখানে গিয়ে সবকিছু দেখে চলেও আসতাম। থামলো পৃথা। ইরার পানে তাকিয়ে বলল, চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করে ইরা হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখ পানে। অমনি তাদের ধমকে উঠল তুর্য, ভৎসনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোদের জন্য এখনো লাশ নিয়ে বসে আছে বুঝি? তাদের তো আর কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনার স্থানের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টারের অফিসাররা চলে গেছে? হতাশ হলো 2 ননদ ভাবি। তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথা তবু মন মানল না। বিষয়টা তো পুরোপুরি নিশ্চিত হতে আর একবার তুর্যকে জিজ্ঞাসা করলো, তারা সত্যি লাশ নিয়ে চলে গেছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামলো তুর্য। সম্মুখে ড্রাইভিং সিটে বসা আরুষের পানে তাকালো সে, দাঁতে দাঁত চেপে বলল, এরপর যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসে ওই আরুষ নামক একটা বলদ দেখছো না, ওটাকে এখন এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দেই তোমাদের। আরুষ ফাঁকা ঢোক গিলল পরপর। আজ তুর্য তার কি করবে কে জানে। পৃথা আর ইরাও উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পিছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্য প্রলাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালি করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে ইরা হুট করে ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, এ কি ভাইয়া, আজ তোমরা দুজনেই একদম একই রং, একই ধরনের শার্ট পরেছো যে? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতের দাঁত চেপে বলল, আমার শ্রদ্ধা করতে। পৃথা আর ইরা আর কথা বাড়ালো না। এই বান্দা যে কখন কোন প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবে না তা তাদের জানা। তার উপর এখানে এই দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করলো না। পৃথা এবং ইরা উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটা খাঁকা করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা। আশেপাশে বাড়ি ঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে 2 পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের নেই ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাচমুচো করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখেই। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতেই। অতবার হুট করে তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টার করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার সময় ছিল?
আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলিস তুই সোজা ইনকাউন্টার করে দিবে ওকে? কতবার বলেছি নিজের রাগ সামলাতে। আরুষ মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারই তো স্যার, তাই রাগটা আপনার মতোই হবে, এতে আবার দোষ কি? আরুষের কপাল ভালো, তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের কোট ধরে রেখে আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলে সামলে রাখবি। এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলায় আছি, তার মধ্যে আবার রতন বাবাকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরুষ সময় নিল একটু, ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর ইনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠল, তাতে দাঁত চেপে বলল, আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর খেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেসের সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারতো, কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে তুই রতনবাবুর মুখটা বন্ধ করে দিলি। আরুষের ভিতরে কিঞ্চিত অনুতাপ বোধ জাগল। বুঝলো ক্রোধের বসে সে ভুল করে ফেলেছে একটা। কাছুমাছু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকে 3টে এনকাউন্টার চলছে আরস, সব দাগে আসামিদের। তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তার মধ্যে তুই আবার আর একটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরুষ সাথে সাথেই জবাব দিল, 4টা ইনকাউন্টার সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাইরে কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরস শেখের উপর, আমার উপর নয়। থামলো তুর্য। আরুষের পানে আবার তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে প্রীতা আর ইরার কলেজ ছিল, ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করলো তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপড়িয়ে তোর দাঁতের কাপাটি ফেলে দেবো, মির্জাফরের বংশধর, আবার বড় বড় কথা বলছিস। আরুষ দাঁত কেলিয়ে হাসলো, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর 1 থাপ্পড়ে না, পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তার থেকে বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু ছাগল মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্ধবের সাথে কখনোই বিয়ে দেবো না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো, কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দেবেন। যদিও এতদিনে এই বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না। কথাটা বলে থামলো আরুষ, লাজুক হেসে আবার বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর থেকে আমার হৃদয়ের ঘন্টি বেজে গিয়েছে, উতাল পাতাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশাহারা হলো, হিসিয়ে বলল, আর একটা আজকে বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেবো বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টারও করে দিন স্যার, দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এর সাহস বরাবরই ছিল, শুধুমাত্র জনসম্মুখে ভেজা বিড়াল, তলে তলে কেউ কারোর থেকে কম যায় না। তুর্য হুট করেই চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়লের প্যান্টের ভিতরে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। আরুষের কপালের ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দিতে হলে? আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেই। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটা বের করে আনলো সে। তুর্যের কপাল ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকে মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয় সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয় সেকেন্ড আপনিও শেষ। থামলো আরুষ, বাঁকা হেসে বলল, আমি একা মরায় বিশ্বাসী নই স্যার, নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরায় বিশ্বাসী। তুর্য আরুষের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল, ফিচেল হেসে বলল, আই এম ইমপ্রেসড। থামলো তুর্য, দাঁতে দাঁত চেপে বলল,
আর শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলে তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম, বেয়াদব। আরুষও তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে এসে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য বেটাকে তো বিশ্বাস নেই, এ সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষে তো এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতন বাবুকে মেরেও এই যাত্রায় বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে। সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।